আমি যদি চাই যে একটা ঝগড়া লাগাই দিব, লাগাই দিতেই পারি। আপনার মতো করেই চলবে এরকম তো না, আপনি তো অনেক ভুল করছেন, সেটা তো স্বীকার করতে হবে। সো আপনাকে সমালোচনা করা যাবে না, সমালোচনা প্রতি নাকি আপনারা কেউ? বিএনপি বোধহয় এত হালকা না যে ফু দিলেই উড়ে যাবে বা ধাক্কা খেলেই পড়ে যাবে। বলেছি যে আমরা প্রয়োজনের স্বার্থে, ইলেকশনের স্বার্থে মেনে নিয়েছি। তার মানে আপনি তো জাতির সাথে প্রতারণা করলেন। তার মানে এই দেশকে চালায়, আমরা চালাই না ইন্ডিয়া চালায়। শুনতে খারাপ শোনা যায়, কঠিন, কিন্তু এটা সত্যি যে সাফার করলে সবাই করবে, ওনারাও করবে। হ্যাঁ, অবশ্যই ওনাদের একটা অভ্যেস আছে যে ওনারা তলে তলে মিলে যেতে পারে, তো এটা সব দল সম্ভব না। তারা যদি আওয়ামী লীগের সঙ্গে যদি একটা ইসে যান, যে আওয়ামী লীগ তাদেরকে কি বলবো ব্যান করেছিল তাদের সঙ্গে, এবং যে আওয়ামী লীগের ঘরে তাদের সন্তান মানুষ করেছে কোকিলের বাচ্চার মতো, তারপরেও যদি তারা আওয়ামী লীগ তাদেরকে ক্ষমা করে দেয় বা আওয়ামী লীগের সাথে মিলে যদি তারা এটা করে, তাহলে করতে পারবে। কিন্তু তাতে কি দেশের গণতন্ত্র মজবুত হবে? দেশের গণতন্ত্র বেঁচে থাকবে, টিকে থাকবে? কিংবা এনসিপির যারা, তাদের কি অবস্থা হবে? তারা তো সবচেয়ে বেশি রোষানলে পড়বে যে এনসিপি এখন বিরোধী দলের সাথে আছে, তো তাদের কথা কি হিসাব করবেন? অবশ্যই তারা কারো কথাই হিসাব করে না। আমি এই কথাটাই বলতে চাই, দেশকে যে কেউ চাইলে অরাজকতায় ফেলতে পারে, দেশের ক্ষতি করতে পারে, কিন্তু দেশের ক্ষতি হওয়া মানে নিজের ক্ষতি, এটা কিন্তু বুঝতে পাগলেও নিজের বুঝে। আমি এইটুকু 1 নম্বর বললাম। 2 নম্বর, বিএনপি বোধহয় এত হালকা না যে ফু দিলেই উড়ে যাবে বা ধাক্কা খেলেই পড়ে যাবে। ডে 1 থেকে যেভাবে পচানোর ব্যবস্থা করেছে এখন পর্যন্ত, যে চাঁদাবাজ বিএনপি, দখলবাজ বিএনপি, এই সেই অমুক তমুক অনেক কিছু, তারপরেও কিন্তু ঠেকাতে পারেন নাই। 2/3 মেজরিটি নিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে। তো এই জন্য বলছি যে তারা যে কাজ করে, তারা আর যাই হোক গণতন্ত্রের পক্ষে শক্তি না, তারা তাদের মধ্যে স্বৈরাচার। এখানে আমরা 3 জন আছি, যে কেউ আমি যদি চাই যে একটা ঝগড়া লাগাই দিব, লাগাই দিতেই পারি। কিন্তু আমার যদি মিনিমাম বুদ্ধি থাকে যে আমরা ভালো অবস্থায় একটা টকশো করলে আমাদের যে সুনামটা হবে, আমরা ঝগড়া করলে আমাদের ওই সুনামটা হবে না। হয়তো বা কিছুক্ষণের জন্য ভাইরাল হব, কিন্তু মানুষ কিন্তু আমাদের ধিক্কারও দিবে। তো সেই জায়গাটার কথা যেন বিরোধী দল হিসাব করে, আমি এটাকেই বলবো। একটা জিনিসকে দুইভাবে দেখা যায়, পলিটিক্যালি দেখা যায়, অন্যভাবেও দেখা যায় আর কি, দুইভাবে। তো এখন ওভারঅলি পলিটিক্যাল অনেক ল্যাঙ্গুয়েজ থাকে, যেমন ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ থাকে, পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ, নানা রকম কিন্তু ল্যাঙ্গুয়েজ আছে। একটা ভাষা মানুষ বোঝে যে কোনটা কীরকম করে বলে, দেখবে স্টেজে একরকম বলে, স্টেজের পিছনে একরকম বলে। সো অনেক কিছু কিন্তু পলিটিক্সে দেখে। আমরা সবাই যার প্লেইন একটা ওয়ার্ডকে কয়েন করি এবং ওইটাকে আমরা ডিসকাশনের পয়েন্ট বানাই ফেলি এবং এটাকে আরও নেগেটিভিটির দিকে মুভ করাই। আপনার মতো করেই চলবে এরকম তো না, আপনি তো অনেক ভুল করছেন, সেটা তো স্বীকার করতে হবে। সো আমাদের ক্রিটিকের জায়গাটা হচ্ছে যে আপনার সাথে যে সিমটমসগুলো ব্যাড গভর্নেন্সের থাকে, একটা গুড গভর্নেন্স, একটা ব্যাড গভর্নেন্স, সেটার মধ্যে তো করাপশন, নিজেদের নেপোটিজম বেশি থাকে, ধরেন যে জাস্টিস বেশি পায়, ইনজাস্টিস বেশি হয়, একটু অটোক্রেটিক মেন্টালিটি, আমি যেটা বলছি সেটাই বুঝি সব ঠিক, আমাদের কেন সমালোচনা করেন, সমালোচনা করা যাবে না, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আচ্ছা, আপনাকে সমালোচনা করা যাবে না, সমালোচনার প্রতি নাকি আপনারা কেউ? একটা হচ্ছে ব্যক্তি সমালোচনা, আর একটা হচ্ছে গভর্নমেন্টের পলিসি সমালোচনা। যে গভর্নমেন্টের পলিসি সমালোচনা করে, তাহলে ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট, ডেমোক্রেসি। তো ডেমোক্রেসি মেন্টালিটিতে খারিজ করার কিছু নেই। হ্যাঁ, উনি যেটা আমি যেটা বলেছেন, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, উনি হয়তো এটাতে বলার চেষ্টা করছে আপনাদের শুভবুদ্র উদয় হওয়া উচিত। কারণটা কি, আপনি যখন জনগণের ম্যান্ডেটকে ওভারথ্রো করবেন, আপনি তাকে মানবেন না, ওভারটার্ন করবেন, তখন ডেফিনেটলি একটা রিয়াকশন তো আছেই। আপনি আমাকে বাই ডেফিনেশন বলেন যে ইলেকশনের আগের অবস্থা আর ইলেকশনের পরের অবস্থা, ইউ আন্ডারস্ট্যান্ড দেয়ার ইজ এ ডিফারেন্ট লজিক। বলেছি যে আমরা প্রয়োজনের স্বার্থে, ইলেকশনের স্বার্থে মেনে নিয়েছি। তার মানে আপনি তো জাতির সাথে প্রতারণা করলেন। আগেই বলতে পারতেন যে আমরা কিন্তু মানবই না, তাহলে ভোট হওয়ার পরে বলে মানি না, এখন আমার যার ক্ষমতা দরকার ছিল। তো সেই দৃষ্টিকোণ থেকে এটা জাতির সাথে এক ধরনের প্রতারণা হয়েছে। তাহলে আপনি 70% লোক ভোট দিচ্ছে, এটা আসলে আলটিমেটলি গোলটা কী? তো এটার তো সলিউশন হতে হবে। সেকেন্ড, আপনি কথায় কিন্তু আমরা অনেক কিছু ইস্যু দেখবেন যে আমাদের পুলিশ রিফর্ম হয় না কেন, আমাদের দুর্নীতি কমতেছে না কেন। তো এইগুলো তো এটার এজেন্ডার সাথে ছিল অনেক কিছু। তো সবগুলো আমরা যেটা দেখি, একটা হলো যে আক্ষরিক বাহিরের চেঞ্জ, আর একটা হচ্ছে স্ট্রাকচারাল চেঞ্জ, একটা মৌলিক চেঞ্জ বলে। রাষ্ট্র কাঠামো যদি আগের মতোই থাকে, তাহলে এই রাষ্ট্রে আমরা জাস্ট ব্যক্তি চেঞ্জ হয়ে যাবে, কিন্তু একই সিস্টেমের মধ্যে থাকবে। আপনি ব্যুরোক্রেসির কথাই বলেন, ব্যুরোক্রেসি কী চেঞ্জ হয়েছে? এই লোকগুলো আগে আওয়ামী লীগ করতে, এখন সবাই বলে আমি বিএনপি করি। হোয়াট ইজ দ্য চেঞ্জ? ওনারা আগে বাজেট বানাতেছেন, এরাই বাজেট বানায়, এখন বিএনপি সাইজা বাজেট বানায়। তো হোয়াট ইজ দ্য চেঞ্জ?
তাদের মেন্টালিটি তো চেঞ্জ হয়নি, তাদের যে সিস্টেমে চলতে অভ্যস্ত তারা এই অভ্যস্তর বাইরে যেতে চায় না। কিন্তু আমরা সাধারণ মানুষটা হোয়াট উই ওয়ান্ট, আমরা চাই যে আমাদের একটা সিস্টেম হোক, যে সিস্টেম সবার জন্য সমান ফাংশন করুক। সবাই তো জনগণের দোহাই দেয়, আমরা জনগণের বিরুদ্ধে গেছে, জনগণের বিরুদ্ধে গেছে, এখন প্রকৃত জনগণের পক্ষে কে সেটাও তো বলা কঠিন একটা বিষয়। এখন পার্টিশনটা অনেক বেশি, তো সে জায়গা থেকে এটা অবশ্যই একটা অ্যালার্ট যে আপনার বিগিনিংই ঠিক হয়ে যান। আওয়ামী লীগ ডেড কেস, এটাকে রিলেভেন্ট করার জন্য আওয়ামী লীগের কিছু সুপার বুদ্ধিজীবী, কিছু পত্রিকা, কিছু মিডিয়া এটাকে নিয়মিত আলোচনার টপিক বানানোর চেষ্টা করা হচ্ছে। কারণ বাংলাদেশের মানুষ তো রিজেক্ট করে দিয়েছে, তাদের তো রায় দিয়ে দিয়েছে, তারা এখানে নাই। তো এটাকে রিলেভেন্ট করার কী আছে? তো এটাকে সবাই ইউজ করেও তো লাভ নেই। তারা আওয়ামী লীগের ধর্মগত, তার একটা ধর্মীয় আন্ডারস্ট্যান্ডিংয়ের মতো আওয়ামী লীগ, আর আওয়ামী লীগ করে তারা ওইরকমই থাকবে, তাদের কাছে তারা তো কোনোভাবে রিগ্রেট করে না, তাদের ভিতরে রিকনসিলেশন মেন্টালিটি নাই। তারা ইন্ডিয়া থেকে ইন্ডিয়া দিয়ে আমাদেরকে ডমিনেট করার চেষ্টা করে, খুবই খুশি ইন্ডিয়ান, হোয়াট ইজ দিস, তুমি তো ইন্ডিয়ান জিনিস, ইন্ডিয়া থাকো। তুমি যদি বাংলাদেশকে ভালোবাসতো তাহলে বাংলাদেশের বিরুদ্ধে তুমি কথা বলা দরকার নেই, ইন্ডিয়া থেকে বাংলাদেশের বিরুদ্ধে তুমি কথা বলো, তাহলে বাংলাদেশকে তুমি ওন করো না। তো যে মানুষ ওন করো তাদের ব্যাপারে ভেরি কোয়েশ্চেনেবল একটা জিনিস। তো সে জায়গা থেকে আওয়ামী লীগের রিলেভেন্ট করার কোয়েশ্চেন হচ্ছে এনসিপি যেখানে আছে, এনসিপি তো ইম্পসিবল যে কীভাবে আপনি আওয়ামী লীগকে নিয়ে আসেন। জুলাই সনদ আমরা মানি, এটার বাইরে আমরা যেতে চাই না, কিন্তু যে গণভোটটা, সেই গণভোটটা দিয়ে তো এটা হবে না। প্রথমেই আমরা এটা নিয়েই কথা বলেছিলাম, প্রথম থেকে আমরা এটাই বলছি। এখন যেটা সালাউদ্দিন সাহেবের কথা তারা বলতেই পারে, সালাউদ্দিন সাহেব কিন্তু স্পষ্ট যা যা বলার উনি বলেছেন। ওই সময় ইলেকশন ছাড়া আমাদের কোনো আর গত্যন্তর ছিল না। একটা নির্বাচনকে সুস্থভাবে হতে দেওয়ার জন্য আমাদের চুপ থাকতে হয়েছে বা আমাদের এই কথাগুলো বলতে হয়েছে। তো সেই কারণটার জন্য আপনার মনে করেন যে আমি যদি বলিও, লাইক আমি বললাম আপনার আইনে নাই, আইনের বাইরে আমি যেতে পারবো না, আমি যেহেতু আইনের ভেতর দিয়ে এসেছি, আমার আইনের বাইরে যাওয়ার মতো কোনো অবস্থা নাই। এটা পারতো কারা? গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিল ওই 3 দিন, যে 3 দিন সরকার ছিল না, গণ অভ্যুত্থানের মধ্যেই দেশটা ছিল, সেই 3 দিনে চাইলে অনেক কিছু করতে পারতো, কিন্তু তারা সেই দিন করে নাই। এই পুশিন দিয়ে একটা নোট, নর্মালি সংসদে কথা বলার একটা সিস্টেম আছে, তো সেখানে বিধি অনুযায়ী আমরা একটা নোট দিয়েছি এবং নোটটা অ্যাকসেপ্টেড হয়েছে যে ওই দিন আলোচনায় হবে। দেখেন একজন দায়িত্বশীল মন্ত্রী, নাম বলতে চাচ্ছি না, উনি বলেছেন তোমরা উইথড্র করো। গতকাল বলেছে, গতকাল একজন বলছে, উনি নিজে বলেছে এটা আলোচনার দরকার নেই, উইথড্র করো। এবং একটু পর দেখা গেল আলোচ্য সূচি থেকে, হয়তো আপাও দেখেছেন, সে এটা অটোমেটিক্যালি তারপরের দিন আলোচনা থেকে নতুন আরেকটা নোটিশ দিয়ে উইথড্র করা হলো। মানে উনি কিন্তু উইথড্র করেন সেই সংসদ সদস্য আমার মীর আহমদ বিন কাসেম, উনি এটা দিয়েছেন, আমরা যেটা বলি আরমান ভাই দিয়েছিলেন। কিন্তু দেখা গেছে অটোমেটিক্যালি গায়েব হয়ে গেল। কেন? ইন্ডিয়ান ইস্যু আলোচনা হবে, এই জন্য গায়েব হয়ে যেতে হবে? তার আপনি পুশিন নিয়ে আলোচনা হয় না, তো কীভাবে বুঝলেন? তার মানে আমরা একটা টপিক দেওয়া হয়েছে, অ্যাকসেপ্টেড হয়েছে, এবং এটা নোটিশ, এবং এটা সংসদের এখানে যে ফাইলগুলো প্রিন্ট করে সবার কাছে পৌঁছায় গেছে, আমাদের কাছে সবার কাছে আছে, এটা অফিসিয়াল ডকুমেন্টস। কিন্তু এরপর দিন আলোচনার টপিক থেকে গায়েব। তার মানে এই দেশকে চালায়, আমরা চালাই না, ইন্ডিয়া চালায়। সো দ্যাটস দ্য কোয়েশ্চেন। একটা দায়িত্বশীল একজন খুবই পাওয়ারফুল একজন মন্ত্রী, যারা আপনি সবসময় ফেসে দেখেন, নাম বলতে চাই না, তো উনি এটা বলেছেন আনঅফিসিয়ালি। ভারতের প্রচ্ছন্ন, আমি ভারত বলবো না, আমার কথা হচ্ছে তাহলে এই সব আলোচনা কেন করা যাবে না? আমার এটা কোয়েশ্চেন, এটার সাথে কে রিলেটেড, কার কি এখানে পাওয়ার হেন্স? তাহলে আপনি গুরুত্বপূর্ণ বিষয়, রাষ্ট্রের একটা সিকিউরিটি কনসার্ন, যেখানে পুশ করে ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঢুকাই দিয়ে বলছে বাংলাদেশে। 1 নম্বর। 2 নম্বর আসেন, তেল যখন ইস্যু হয় সবচেয়ে বেশি সরব ছিল বিরোধী দলের নেতারা সব জায়গায়। আমি নিজে দাঁড়িয়ে একাধিকবার কথা বলেছি, এবং পলিসি সলিউশনের সময় আমরা বলেছি যে কীভাবে পলিসি সলিউশন হতে পারে, আমরা বলেছি। কিন্তু এরপরে দেন পুশিন, তেলের দাম গেল, এখন ধর্ষণের ব্যাপারে আমরা কথা বলেছি যখন হয়েছিল, সবাই কিন্তু আমরা বলেছি। ইভেন মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন যাই বলেন না কেন, প্রাইম মিনিস্টারের আপনার মেয়েকে নিয়ে কথা হয়েছে, বিরোধী দল কিন্তু নেতা নিজে দাঁড়িয়ে কথা বলেছে এরকম হওয়া উচিত না বাংলাদেশে। সো বাংলাদেশের প্রতিটা অ্যাড্রেস নিয়ে যখন দাম বাড়তেছে, বিভিন্ন বিষয়, সেগুলো আমরা কথা বলেছি। এখন বিএনপির কাছে কোনটা গুরুত্বপূর্ণ সেটা তো আমরা বলবো না, আমরা জনগণের কাছে কোনটা গুরুত্বপূর্ণ সেটাই আমাদের অ্যাড্রেস হওয়ার এসব বিষয়। সব জায়গায় এক সিটি আমরা জেলা পরিষদে আপনি বিএনপি নেতা দিলেন, যতগুলো উন্নয়ন সংস্থা বলে যে আমরা রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ ম্যাসিভ আকারে, আমরা এটা আগে যে প্র্যাকটিসটা দেখতাম, বিএনপি হোক আর আওয়ামী লীগ বা অন্য দল হোক, তাদের সমর্থিত ভালো যোগ্য লোককে বসায় দেওয়া হতো, নট পলিটিক্যালি ডিরেক্ট ম্যান আগে দেওয়া হতো না। এই কালচারটা কখনো ছিল না। ডিবি হারুন অ্যারেস্ট হয়েছিল, আমরা দেখেছি টেলিভিশনে। তারপরে আমরা ডিবি হারুনরে কোথায় খুঁজে পেলাম? বিদেশে, আমেরিকায়। আরাফাত অ্যারেস্ট হয়েছিল, আমরা দেখেছি টেলিভিশনে, সমস্ত মিডিয়ায়। তারপরে আরাফাত এখন কোথায়? কোনো ইউরোপে বা আমেরিকায় বা কানাডায়। তারপরে আমরা পররাষ্ট্রমন্ত্রীকে অ্যারেস্ট হতে দেখেছিলাম। পররাষ্ট্রমন্ত্রী কোথায়? তারা ইন্ট্রিম সরকারের সঙ্গে যারা যারা খাতির যত্ন করেছিল, তারা কিন্তু প্রত্যেকেই কোনো না কোনো পাশ দিয়ে বের হয়ে গেছে। আপনার
পররাষ্ট্রমন্ত্রী সাবেক, উনি কি বলছেন, 8 মাস পরে উনি বের হয়েছেন, ওনার ওয়াইফ ওনাকে 5টা সিম চেঞ্জ করে ওনার ওয়াইফ ওনাকে বের করে নিয়ে গেছেন। তাহলে কিভাবে সম্ভব সেই হলো? ইন্ট্রিম সরকারের লোকজন কি আঙ্গুল চুষছিল তখন? তারপরে আপনার ওবায়দুল কাদের কিভাবে বের হয়ে গেল, তাকে কে বের করে দিল? তো এই জিনিসগুলো কি আপনার মনে পড়ে না? যদি এটার ক্রেডিট নিতে যান তাহলে ওইটার ডিসক্রেডিট হিসেবে ওনাদের কি জেলে যাওয়া উচিত না? এই এত বড় বড় শীর্ষ, আমি সন্ত্রাসী বলবো বা শীর্ষ লুটপাটকারী বলবো বা শীর্ষ গণতন্ত্র ধ্বংসকারী বলবো, তাদেরকে ছেড়ে দিল কিভাবে? আমরা দেখলাম যে অনেক সময় অনেকে গিয়ে আর্মির এখানে আশ্রয়স্থান নিয়েছিল, হ্যাঁ না, 519 জনের নাম পেলাম, তারা কোথায় গেলে এই ব্যাপারে কোনো কথা হয় না, কেউ কথা বলে না। খেয়াল করেন, পুলিশের অনেকে পালিয়ে গেলো, যেটা বলে ইস ট্রু, তাহলে কীভাবে গেল, তাদের অ্যাকাউন্টেবল করা দরকার ছিল। আমরা যে রিয়েলি ট্রু হয়েছে, কারণ অপরাধী ইজ অপরাধী, তারা তো এই জুলাই গণহত্যার সাথে সরাসরি জড়িত, মদত পালাবে কেন? পুলিশের কর্মকর্তা পালাবে কেন সে? জি, তাই না? সে তো মানুষের সাথে অবশ্যই সে অবৈধ কাজের সাথে জড়িত। এবং বেনজির সাহেব সম্পর্কে তো হিউজ ডকুমেন্টেশন, সে বাংলাদেশ মানে সব সম্পদ একাই পকেট ঢুকে ফেলছে, এরকম একটা অবস্থা। মাফিয়া, ওটা তো বলতে হবে যে এটা তো এই গভর্নমেন্ট থেকে করে না, অনেক আগের গভর্নমেন্টের ফোর্স ছিল, তারা হয়তো অ্যারেস্ট করেছে। এখন এই গভর্নমেন্ট 4 মাসের মধ্যে তারা তো নোটিশ পাঠায়নি, এটাও ট্রু, বা এই গভর্নমেন্টকে দ্রুত বলছে তাদেরকে পাঠিয়ে দাও। তো এখন এই গভর্নমেন্টের অ্যাকশন দেখবো, যদি বলেন রিয়েলি অনেস্ট তাদের দাবির ক্ষেত্রে, তারা বলবো যে তারা অ্যারেস্ট হয়েছে, তাকে নিয়ে আসেন।